প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেছেন তার কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন। সবশেষ খবর হচ্ছে যে আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়া যায়নি, তবে তাকে হত্যার বিষয়ে নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানকার সিআইডিকে। আমরা আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা এবং রয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু। আপনাদের দুজনকে আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। শিপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে আমরা সারাদিনই আসলে বিভিন্ন রকমের আমরা খবর পাচ্ছিলাম যে আসলে অথেন্টিক খবরটা আসলে আমরা একটু আগে আমরা পেয়েছি, যেটা পশ্চিমবঙ্গ পুলিশ থেকে যেটা বলা হয়েছে যে তার আসলে ডেড বডিটা পাওয়া যায়নি। বিভিন্ন আলামত থেকে তারা মোটামুটি নিশ্চিত যে এটা আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে মানে এই ঘটনাটাকে আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের সংবাদটি 4 দিন আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল। সেটার জের ধরেই রিপোর্ট লিখতে আজ দুপুরে কলকাতা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা গেছে যে আনোয়ারুল আজিম আনার নিহত হয়েছেন, তাকে খুন করা হয়েছে। তো এর পাশাপাশি আমরা রিপোর্টার হিসাবে যেটা জানতে পেরেছি যে সকাল থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোটামুটি 10 থেকে 12 জনকে সন্দেহভাজন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। এর মধ্যে দুপুরবেলা স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার পরিকল্পনা হত্যাকারী যারা রয়েছেন বা যাদেরকে আটক করা হয়েছে সবাই বাংলাদেশি। এর মধ্যে যে ঘটনাস্থল সেটি কিন্তু কলকাতা পুলিশের অধীনে নয়, এটি হচ্ছে কলকাতা থেকে 30-40 কিলোমিটার দূরে ব্যারাকপুর পুলিশের অধীন নিউ টাউন নামে একটি এলাকা। নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টের মালিক কলকাতার একজন কাস্টমসের কর্মকর্তা। সেই কর্মকর্তার কাছ থেকে সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। তার আখতারুজ্জামান সেই ফ্ল্যাটে এই গত 12 বা 13 মে এই 4 জন সেই ফ্ল্যাটে ওঠে। সেটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে যে আনার সহ 3 জন পুরুষ, 1 জন নারী, 4 জন প্রবেশ করে সেই ফ্ল্যাটে এবং বের হওয়ার সময় একটি ট্যাক্সি ক্যাবে করে তাদেরকে ফিরতে দেখা যায়। তবে সেখানে আনোয়ারুল আজিম আনার ছিলেন না। এবং এর পরবর্তীতে যখন ব্যারাকপুর পুলিশ বা কলকাতা সিআইডি পুলিশ বারবার বলছে যে আমরা পুরোটাই বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য থেকেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি এবং আজ দুপুরে ব্যারাকপুর পুলিশ বা কলকাতা সিআইডি পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে এবং সেখানে কোনো লাশের সন্ধান পায় না। সেখানে মেঝেতে রক্তের আলামত এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হয়েছে যে এই ঘটনাস্থলটি, যেটি গত 3-4 দিন ধরে যে বাংলাদেশ থেকে তথ্য দেওয়া হচ্ছে যে তাদের একজন এমপি বাংলাদেশে ভারতে পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য এসে নিখোঁজ হয়েছেন এবং সেই ব্যক্তিটিই হচ্ছেন এই যে নিহত, যেটি বলা হচ্ছে সেটি আনোয়ারুল আজিম আনারের। তবে তার মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যেটি আমরা গোয়েন্দা সংস্থা বা ওপারের পুলিশের সঙ্গে আমরা যেটি কথা বলে বা যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, খুব সম্ভবত মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন আনার, কারণ তার মৃতদেহ খণ্ডিত আকারে করা হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যে 3 জন আটকের কথা বলেছেন, সেই 3 জনের মধ্যে কিন্তু 2 জন পুরুষ, 1 জন নারী আছে এবং এই নারীর সঙ্গেই কিন্তু আনোয়ারুল আজিম গত 11 মে কিন্তু বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে তিনি কিন্তু দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে তিনি কিন্তু কলকাতায় গমন করেন।
এটি একটি বিষয় যে 5 জন ফিরেছে সেই 5 জন থেকে 3 জনকে আটক করেছে এবং তার প্রেক্ষিতে আজ দুপুরের পরে নিহত এমপির ছোট মেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলার পরে গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তিনি আমাদের কাছে নিশ্চিত করেন যে যেহেতু তিনি বৈধ ভিসায় আনোয়ারুল আজিম সর্বশেষ অবস্থান রাজধানী থেকে তিনি সেই ঘটনাস্থলের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, যেটি বলা হচ্ছে যে জাতীয় সংসদের এমপি হোস্টেল থেকে তিনি বের হয়েছেন, সেটির ঘটনাস্থল ধরে তাকে ভিকটিমের ফ্যামিলিকে পরামর্শ দেওয়া হয়েছে যে এই ঘটনায় আপনারা শেরেবাংলা নগর থানায় মামলা করতে পারেন। তার প্রেক্ষিতে অপহরণের অভিযোগ এনে অজ্ঞাত আসামি, কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি, সন্ধ্যার দিকে নিহত এমপির ছোট মেয়ে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে। এর পাশাপাশি হলো যে যদি আমরা ঘটনাস্থল বা এমপির যে এলাকা, এমপির এলাকা নির্বাচনী এলাকা বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি একটি সীমান্ত এলাকা এবং সংঘাতপূর্ণ এলাকা। এই এলাকায় তিনি দীর্ঘ তিনবারের জন্য ভোটে কিন্তু নির্বাচিত এমপি হয়েছেন। তার সংঘাতপূর্ণ এলাকায় অনেক দ্বন্দ্ব থাকতে পারে, সেটিরও কিছুটা স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি যে এলাকাটি কালীগঞ্জটি কিন্তু সীমান্ত এলাকায় এবং আমরা রিপোর্টিংয়ের ভাষা যদি বলি সেটি হচ্ছে যে যশোরের শার্শা থেকে কালীগঞ্জ, দর্শনা, কোটচাঁদপুর, তারপরে কুষ্টিয়ার দৌলতপুর পর্যন্ত সেদিক থেকে যদি আপনি ম্যাপ ধরেন তাহলে পয়েন্টটা হলো ঝিনাইদহ শহর থেকে 3 দিকে এটি ট্রায়াঙ্গুলার, একটি ত্রিভুজ আকারের একটি সীমান্ত, মানে এটি দিয়ে অবিরত হুন্ডির মাধ্যমে হুন্ডির ব্যবসা চলে, পাচার, সীমান্তে চোরাকারবারিদের স্বর্ণ চোরাকারবারি, তারপরে আরও মাদক পাচার। এই সীমান্ত পয়েন্টে এটি একটি বলা হয় যে ক্রাইমের ভাষায় বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গুলার। তো এই গোল্ডেন ট্রায়াঙ্গুলারের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু দুই পাশের আন্তর্জাতিকভাবে এই চোরাকারবারিরা কিন্তু সক্রিয় এবং হুন্ডি ব্যবসায়ীরা সক্রিয়। এটি যদি এপারেরও আমাদের বাংলাদেশের পয়েন্টও ধরেন তাহলে কিন্তু ওপারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা বা যেসব জেলা রয়েছে, ব্যারাকপুর, এসব জেলাতেও কিন্তু আন্তর্জাতিক চোরাকারবারি বা হুন্ডি ব্যবসায়ীরা কিন্তু সক্রিয়। তার মানে এটির সঙ্গে আমাদের রিপোর্টিংয়ের অভিজ্ঞতা বলে যে সীমান্ত সংশ্লিষ্ট একজন বাংলাদেশের এমপিকে এভাবে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যায় যদি বাংলাদেশিরাই যদি করে থাকে তাহলে কলকাতায় কেন? তাকে তো তার এলাকাতে বা অন্যত্র কোথাও হত্যা করতে পারে। তার মানে এটি ধরে নেওয়া যায় যে যেহেতু প্লেস অফ অকারেন্সটি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নিউ টাউনে, সুতরাং ধরে নেওয়া যায় যে প্লেস অফ অকারেন্স অনুযায়ী যে এই হত্যার সঙ্গে শুধু বাংলাদেশি না, দুই দেশেরই কিন্তু পরিকল্পনার সঙ্গে হত্যাকারী বা এই মিশনটা সম্পন্ন করেছে, লাশ পরিবহন করেছে, তারপরে বাসাটি ভাড়া করা, সেখানে কিভাবে যাবে পরিকল্পনা করা, এটি একটি রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে এমপির নির্বাচনী এলাকায় কিন্তু বেশ কিছু অর্থের টাকার হিসাব নিকাশ নিয়ে বেশ কিছু প্রতিপক্ষ রয়েছে। সেটি কিন্তু সীমান্তের ওপারেও হতে পারে, সীমান্তের এপারেও হতে পারে। এবং এমপি ঠিক যে মুহূর্তে কিন্তু তিনি পশ্চিমবঙ্গে গিয়েছেন চিকিৎসার জন্য, ঠিক সেই মুহূর্তে কিন্তু গত সোমবার কিন্তু একটি ভারতের শেষ ধাপের কিন্তু পঞ্চম ধাপের একটি নির্বাচনী সময় ছিল। ওই সময় কিন্তু আগে পিছে সময় ধরে কিন্তু এমপি সাহেব কিন্তু তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। তার পাশাপাশি যেটি অর্থের যে বিষয়টি বলছি সেটি অর্থের দ্বন্দ্বটা কোথাও আমাদেরকে গোয়েন্দা সংস্থা বলছে 4 কোটি, কোথাও বলছে 200 কোটি। সেটি হুন্ডির টাকাও হতে পারে, ব্যবসার টাকাও হতে পারে, টেন্ডারের টাকাও হতে পারে। বাট টাকার দ্বন্দ্বটা কিন্তু আমাদের এই গোল্ডেন ট্রায়াঙ্গুলারের মধ্যে যারা নিয়ন্ত্রক রয়েছে, নিয়ন্ত্রক শুধু এমপি সাহেব নয়, এমপির বাইরেও আরও অনেক জনপ্রতিনিধিও থাকতে পারে। 2-3 জন জনপ্রতিনিধির নাম আমরা জানতে পারছি। এর মধ্যে কাগজে বিভিন্ন খবরে বেরিয়েছে যে 2-3 জন এরা নিয়ন্ত্রকের নামও বেরিয়েছে। তাদের সঙ্গে কোনো প্রতিপক্ষের কোনো দ্বন্দ্ব সংঘাতের জের ধরে এমপি সাহেবকে এভাবে মর্মান্তিকভাবে হত্যা করা হতে পারে, এটি একটি বিষয়। আর সবচেয়ে যেটি বড় বিষয় হচ্ছে যে এই হত্যার সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ থেকে পরিকল্পনা করা হতে পারে, বাট প্লেস অফ অকারেন্স যেহেতু পাশের একটি দেশে, সুতরাং এই হত্যার সঙ্গে দেশের এবং বিদেশের আন্তর্জাতিকভাবে যারা চোরাকারবারি বা সীমান্ত সংশ্লিষ্ট যারা জড়িত
ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, অবৈধ ব্যবসা বাণিজ্য, তাদের একটি সিন্ডিকেট এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। জি শিপু, আপনার কাছে আরও শুনবো। রাজা ভাই, আপনার কাছে আসতে চাই যে আপনি ভারতে পড়াশোনা করেছেন, ভারতে কিছুদিন আইন পেশাও আপনি পরিচালনা করেছেন। একটা কনফিউশন তৈরি হচ্ছে অনেকের মধ্যে যে এই ঘটনাটির আসলে বিচার বা তদন্ত আসলে কিভাবে হবে। আপনি ভারতীয় আইন এবং বাংলাদেশের আইন দুইটাই যদি একটু ব্যাখ্যা করে আমাদেরকে একটু বলতেন। আমার না প্রথমেই একটা ডাউট হচ্ছে, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এমপি সাহেবের ডেড বডি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে মার্ডার হিসেবে কনভার্ট করাটা ইজ কাইন্ড অফ চ্যালেঞ্জিং। আমরা আলামতের উপর বেস করে বাংলাদেশে বিভিন্ন মিডিয়া কথা বলছেন, আর অলরেডি একটা কিডন্যাপের কেসও বাংলাদেশে হয়ে গেছে। ইন্ডিয়ান আইনের আন্ডারে যখন একটা এই ধরনের কগনাইজেবল অফেন্স হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশের মতন আপনার ওখানে এফআইআর করা বা রেগুলার কমপ্লেন করা ইজ নট মাস্ট। ইনফরমেশন পাওয়ার সাথে সাথে পুলিশ এটাকে রেজিস্টার করে ফেলে। সিন্স এই পার্টিকুলার অফেন্সটা ইন্ডিয়াতে হয়েছে এবং একটু সেন্সিটাইজ অফেন্স বিকজ হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট ইন বাংলাদেশ, তাই ইন্ডিয়াতে ওরা এখন টু স্টেজেস ইনভেস্টিগেশন শুরু করেছে। ওদের যেই ফরেন্সিক ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, যার ফলে দিল্লি থেকে একটা টিম এসে ওরা এখন ফরেন্সিক এভিডেন্সগুলো কালেক্ট করছে। আর সেকেন্ডারি পার্টিকুলার অফেন্সটা যদি অ্যাকচুয়ালি হয়ে যায় তাহলে ব্যারাকপুর পুলিশ আন্ডার ওয়েস্ট বেঙ্গল ওরা তখন ফর্মাল কেসের আন্ডারে এই পার্টিকুলার কেসটার ইনভেস্টিগেশন টেক আপ করবে। এখন পর্যন্ত ওদের যে ইনভেস্টিগেশন আছে ইন্ডিয়ান ওদের ইনভেস্টিগেশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন পলিসির আন্ডারে এবং রুলসের আন্ডারে এখন পর্যন্ত ওরা কাজ করছে ফর রিকভারি অফ ডেড বডি। ওরা প্রাপ্ত আলামতের মধ্যে ওরা এটাকে মার্ডার হিসেবে ডিক্লেয়ার করছে। দেখুন, ইন্ডিয়াতে যখন একজন লোক মারা যায় আর এটার মধ্যে যদি ইন্ডিয়ানরা জড়িত থাকে তাহলে অবশ্যই ট্রায়ালটা ইন্ডিয়ায় হতে হবে। এটা কখনোই আউটসাইড ট্রায়াল হওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধরেন আমাদের এখানেই ওনার পরিবার থেকে বা ওনার স্বজনকেও একটা এফআইআর লজ করে দিল। সেই এফআইআরের মধ্যে বাংলাদেশের পুলিশ তথ্য উপাত্তর উপর বেস করে ওরা 3 জন ইন্ডিয়ানকে পেল। ইন্ডিয়ানকে পেলে যে কেসটা লজ হবে সেটা যদি কোর্টে যায়, ট্রায়াল করে এবং ট্রায়ালে ওই ইন্ডিয়ান নাগরিকদের সম্পর্কিত পাওয়া যায় বা ওদের ইনভলভমেন্ট পাওয়া যায়, তাহলে কি ইন্ডিয়ান লোককে বাংলাদেশে ফাঁসি বা যাবজ্জীবন বা অন্য কোনো ধারায় ওদের কোনো সাজা দিতে পারবে? দ্যাট ইজ নট পসিবল। সো যেইখানে অফেন্সটা হয়েছে, যেই দেশে ইনভেস্টিগেশনটা চলছে, যারা ফরেন্সিক ইনভেস্টিগেশন কালেক্ট করছে, এটা সেই দেশেই এটার এফআইআরটা লজ হবে, ইনভেস্টিগেশন হবে এবং ট্রায়াল হবে। বাংলাদেশি ইন্ডিয়াতে মারা যাওয়া এটা কিন্তু নতুন ঘটনা না। বাংলাদেশিদের ইন্ডিয়াতে অফেন্সের বিচার এটা কিন্তু নতুন ঘটনা না। আমরা ফালানি হত্যা দেখেছি, যখন বর্ডার সিকিউরিটি করে তখন কিন্তু ইন্ডিয়াতে হিউম্যান রাইটস কমিশন থেকে ওখানে মামলা করে সেটাকে ট্রায়াল করার চেষ্টা করা হয়েছিল। যদিও ইন্ডিয়ান লতে এটার লিমিটেশন থাকার কারণে আমরা এটার পর্যাপ্ত বিচারটা পাই নাই। আপনার মনে আছে একজন হামিদা বেগম বা হামিদা খাতুন নামে একটা মহিলা 2000 সনে দিল্লি স্টেশনে ভায়োলেট করা হয়েছিল, ওইটা রেপ হয়েছিল ওই মেয়েটা। তার ট্রায়ালটা কিন্তু আপনার ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট করে এবং ওই মহিলাকে একটা হিউজ পরিমাণ কম্পেনসেশন অ্যাওয়ার্ড করে। ওই সূত্র ধরেই বলছি, সিন্স বাংলাদেশি অ্যাজ এ ফরেনার ইন্ডিয়াতে মারা গেছে, ওনার ট্রায়ালটা, ওনার ইনভেস্টিগেশনটা এবং ওনার এই বেসিক কমপ্লেনটা আফটার রিকভারি অফ ডেড বডি এটা ইন্ডিয়াতেই হবে। বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ আইনগতভাবে নেই। কিন্তু আমাদের যে দণ্ডবিধির 3 এবং 4 ধারা যেটা বলা আছে সেটা অনুযায়ী কি বিচারটা হতে পারে? না, সেটা কিন্তু টোটাল অন্য ধরনের। দণ্ডবিধির 3টা হচ্ছে আসামিদের, 4টা হচ্ছে আসামিদের প্রসিজার। আমরা কিন্তু এখন পর্যন্ত আছি ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলির জন্য। যেমন একটা লোক ইন্ডিয়ায় বসে ও একটা খারাপ কাজ করে আসলো, ও একটা অপরাধ করে আসলো এবং ওকে বাংলাদেশে পাওয়া গেল। ওকে যখন বাংলাদেশে পাওয়া যাবে ওই অপরাধের জন্য বাংলাদেশে বিচার সম্ভব। এটাই হচ্ছে পেনাল কোডের 3 ধারার মহত্ব। এবং এইটার জন্য আমাদের যে ক্রিমিনাল কার্যবিধি আছে
188 ধারায় এটার প্রসিজিয়ার বলে দেওয়া হয়েছে যে সরকার যদি ওকে স্যাংশন দেয় সেই স্যাংশনের আন্ডারে ওর বিচারটা বাংলাদেশে হতে পারে। যেমন ধরেন আমাদের কিন্তু 3 এবং 4 ধারায় সচরাচরই এখন অনেক ধরনের ট্রায়াল হচ্ছে। অনেক আমরা কেস যারা কোর্টে আদালতে কাজ করি আমরা দেখি বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে পাচার করা হয়েছে এবং এই কেউ এসে বলল এই 6 জন লোক সৌদি আরব বিভিন্ন জায়গায় কাজ করে এবং সৌদি আরবে ওদের এইগুলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইয়াবা ডিস্ট্রিবিউট করতো। ওই লোকগুলো যখন বাংলাদেশে পাওয়া যায় তখন বাংলাদেশে 3 এবং 4 ধারার অপরাধটাকে নিয়ে ওদের বিচার করা হয়। আমাদের এইখানে 3 ও 4 ধারার আসার মতন এখনো অবস্থা হয় নাই, কারণ আমরা এখনো মার্ডার এবং মার্ডার অফ আলোচ্য মেম্বার অফ পার্লামেন্ট ইন বাংলাদেশ ইজ নট স্টিল অ্যাসার্টেন বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা প্রথম ওয়ান। আমরা একিউজ কারা তাও জানি না। সো অতএব যদি এমন হতো যে আমরা 3 জন মিলে কলকাতায় গেছি, কলকাতায় যে একজনকে মেরে ওর বডিটা ওখানে রেখে আমরা চলে এসেছি, পরের দিন হোটেল থেকে ওনার বা এরকম একটা অ্যাপার্টমেন্ট থেকে ওদের বডি পাওয়া গেছে, ওই ক্ষেত্রে আপনি বাংলাদেশে একটা মার্ডারের চার্জ নিয়ে বাকি 2 বন্ধুকে আপনি মার্ডারের একটা অফেন্স ট্রাই করতে পারতেন, ইনভেস্টিগেশন করতে পারতেন এবং উপযুক্ত সাক্ষী প্রমাণে ওনাদের বিচার করতে পারতেন। কিন্তু আমাদের এই কেসটার মধ্যে কিন্তু নট অ্যাট অল সেম। এখানে বলে রাখা উচিত যে কেন এই পার্টিকুলার ট্রায়ালটা ইন্ডিয়ায় হবে, বিকজ আমাদের বাংলাদেশে ক্লুলেস মার্ডার এইটার কিন্তু কোনো আইনও নাই, আমাদের এখানের কোনো উচ্চ আদালতের কোনো সিদ্ধান্তও নাই এবং আমাদের কোনো প্রসিজিয়ারও নাই। এবং এই ক্লুলেস মার্ডার ইনভেস্টিগেশন করার মতন ওই তথ্য উপাত্ত এবং টেকনোলজিক্যাল ব্যাকআপ আমাদের দেশে নাই, যেটা ইন্ডিয়াতে আছে। আমরা ইন্ডিয়াতে যারা প্র্যাকটিস করেছি, ইন্ডিয়াতে যখন ব্লাড স্টেইন পাওয়া যায় তখন কিন্তু সাথে সাথে এটাকে ফরেন্সিক ডিপার্টমেন্ট ব্লাডটা নিয়ে যায়, নিয়ে যে ডিটারমাইন করে এটা আসলেই কার ব্লাড এবং এটা কি আসলেই ভিকটিমের ব্লাড অর নট। আমাদের ইন্ডিয়াতে যারা পড়েছে বা ইন্ডিয়াতে যারা প্র্যাকটিস করে প্রচুর কেসে আসামি খালাস পেয়ে গেছে। কথা ছিল 2 পক্ষ একসাথে মারামারি করে, একজন মারা যায় আরেকজন বেঁচে যায়, 2 জনের ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয় এবং 2টাকে ডিএনএতে পাঠানো হয়। যখন 2 জনের ব্লাডের কাউন্টার ম্যাচ ফ্রম দ্য ক্লোথস না আসে তখন ওই আসামিকে রিলিজ করে দেওয়া হয়। সো যেখানে ওদের এরকম স্ট্রং উপাদান পাওয়া গেছে যে ব্লাড স্টেইন ক্লোথস এবং অন্যান্য উপাদানগুলো আছে, তখন এটা ইন্ডিয়াতে খুব ডিপ রুটেডভাবে ওরা ওখানে ইনভেস্টিগেশন করা সম্ভব। এখানে একটা জিনিস আমি অনেক জায়গাতেই এই পার্টিকুলার গল্পটা বলি, যখন আমরা ভারতে স্টুডেন্ট ছিলাম তখন রাজীব গান্ধী অ্যাসাসিনেশন হয়েছিল, সেটা ক্লুলেস একটা মার্ডার ছিল, নো ওয়ান নিউ। সেখানে চন্দ্রশেখর পিল্লাই হি ওয়াজ দ্য ফরেন্সিক এক্সপার্ট। উনি কিভাবে মার্ডার কেসটা ডিটারমাইন করলো যে এই চারিদিক থেকে আলামত কালেক্ট করে কোন জায়গার কাপড় দিয়ে বোমটা বাঁধা, সেই কাপড় কে কিনেছে, কোত্থেকে কিনেছে, সেইভাবে যে ওরা ক্রেতাকে কিনে ফেলে, আইডেন্টিফাই করে ফেলে। সেই আইডেন্টিফিকেশনের মাধ্যমে ওর গ্রামে চলে যায়, গ্রামে যাওয়ার পর ওই লোকটাকে বের করে যে হ্যাঁ এই 6 জন মিলে এই পার্টিকুলার প্ল্যানিংটা করে। সো অতএব ওদের ফরেন্সিক ডিপার্টমেন্ট ইজ মাচ মোর স্ট্রঙ্গার দেন বাংলাদেশি ফরেন্সিক ডিপার্টমেন্ট। এই পার্টিকুলার মার্ডারটা যদি অ্যাটল মার্ডার হয়ে থাকে, যদি অ্যাটল বডি পাওয়া থাকে, তাহলে অবশ্যই এই মার্ডারটা ইন্ডিয়াতে ইনভেস্টিগেশন করা উচিত, কারণ তাহলে ওরা সত্যিই জানতে পারবে যে কারা কারা অফেন্ডার। আর আরেকটা জিনিস যেটা থেকে যায়, কনস্পিরেসি যদি বাংলাদেশ থেকে শুরু হয় আর মার্ডারটা যদি ওইখানে হয়, তাহলে এখানে আমাদের একটা আন্তর্জাতিক আইনের বিশ্লেষণের ব্যাপার আছে। তাহলে আগে আমাদের মার্ডারের বিচারটা করতে হবে, তারপর কনস্পিরেসির বিচার ইন বাংলাদেশ। জি ধন্যবাদ রাজা ভাই, আমরা আরও শুনবো। আমরা একটা ব্রেক নিব, তার আগে একজন দর্শক আছে, একটা ফোন নিচ্ছি আমরা। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি। আমার প্রশ্ন সম্মানিত আইনজীবী সাহেবের কাছে, যে উনি জানেন কি না, মানে উনি 70 সালের এমএলএ ছিলেন গাজী গোলাম মোস্তফা এবং ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি, তখন মহানগরও ছিল না, মেট্রো অন্যান্য। জি আপনি প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে গাজী গোলাম মোস্তফা
1976 সালে উনি ওয়াইফ সহ কলকাতা গেছিলেন এবং উনি রেড ক্রিসেন্টের সভাপতিও ছিলেন। কলকাতা যাওয়ার পরে উনি এবং উনার ওয়াইফের গাড়ি ট্রাক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে, একবারে মানে নাম নিশানা কিছুই রাখে নাই। ওখানে তো কোনো কিছু হয় নাই, বাসা কিন্তু 109 শান্তিনগর। আর তারপরে আর উকিল সাহেবের কাছে যেটা প্রশ্ন যে আপনাদের যে আইনের ধারা উপধারা সেকশন এগুলো আমার মনে হয় আকাশও তো এত তাড়া নাই, এগুলো কি আর কমানো যায় কিনা? প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সটেনশনে। শিপু, আপনার কাছে যেতে চাই যে আপনি শুরুতে একটু বলছিলেন যে বিভিন্ন ঘটনাগুলো আপনি বলার চেষ্টা করছিলেন যে এবং স্থানীয় বা এলাকা কেন্দ্রিক কিছু দ্বন্দ্ব সংঘাতের কথাও আপনি একটু বলছিলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে তার বাড়িতে যে সাংবাদিকরা প্রশ্ন করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে সংঘাতপূর্ণ এলাকায় এবং সীমান্ত এলাকায়, এই এলাকায় আরেকটি বিষয় হচ্ছে যে তার ছোট মেয়ের মাধ্যমে আমরা যেটা গণমাধ্যম কর্মী যেটা জানতে পেরেছি যে 1990 থেকে পরবর্তী কয়েক বছর পর্যন্ত তার বিরুদ্ধে মোট 22টি মামলা রয়েছে। এই 22টি মামলার মধ্যে 8টি হত্যা মামলা, বাকিগুলি অন্যান্য মামলা, অন্যান্য অপরাধের। এই মামলাগুলি নিয়ে কিন্তু লাস্ট 10-12 বছরে যেটি পারিবারিকভাবে আমরা জানতে পেরেছি যে এমপি সাহেব নিজেই কিন্তু খুব একটা এলাকায় কিন্তু ভালো মানে সবসময় সহাবস্থানে থাকতে পারতেন না, তাকে আদালত বিভিন্ন হাজিরা দিতে হতো। আপনি কল্পনা করুন 22টি মামলা, এর মধ্যে 8টি হত্যা মামলা। এটা পুলিশের খাতে আমাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ বলেছে যে তার বিরুদ্ধে 22টি মামলা রয়েছে, এর মধ্যে 8টি হত্যা মামলা। এবং এই মামলাগুলি হতে পারে রাজনৈতিক মামলা, কারণ এলাকায় রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ থাকবে, মিথ্যা মামলাও হতে পারে। মিথ্যা মামলাও হতে পারে, সেটাই আমি বললাম যে সে প্রতিপক্ষের মামলা মানে মিথ্যা মামলাও হতে পারে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, মামলার জেটটা তো ওনাকে টানতে হয়েছিল। হ্যাঁ, এবং পারিবারিকভাবে আমরা যেটা পেয়েছি বা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে যে গত লাস্ট 10 ইয়ার্সে এমপি সাহেব কিন্তু নিজেই কিন্তু এলাকায় কিন্তু সহাবস্থানে থাকতে পারেননি। ওনাকে আদালত সবসময় এই মামলাগুলো নিয়ে তার মধ্যে এক ধরনের মানসিকভাবে টেনশন কাজ করত। এটি একটি কারণ একজন রাজনীতির তিনি 3বারের নির্বাচিত এমপি, 3বারের নির্বাচিত এমপি হওয়া সত্ত্বেও কিন্তু তার বিরুদ্ধে 22টি মামলা, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে একটু আগে আমি যেটা বললাম যে সীমান্ত এলাকাটা এবং এই শার্শা থেকে দৌলতপুর পর্যন্ত, কুষ্টিয়ার দৌলতপুর পর্যন্ত, দর্শনা গেদে এই সীমান্ত এলাকাটি কিন্তু অত্যন্ত মানে যেটি বলা হয় যে ঢাকা থেকে যে গোল্ডের স্মাগলিং, তারপরে ইয়াবা পাচার, আদার্স যেসব চোরাকারবারিদের, সেই চোরাকারবারিদের বড় একটা রুট এই নিয়ন্ত্রণ হয় কিন্তু এইটুক এরিয়ার মধ্যে। এবং এমপি সাহেবের যে নির্বাচনী এলাকা, তার যে বাড়ি, তার যেখানে কালীগঞ্জ, সেটি কিন্তু পুরোটাই একটি সীমান্ত এলাকায়, একদম সীমান্ত ঘেঁষা। তো সীমান্ত ঘেঁষা হলে আরেকটি বিষয় হচ্ছে যে উনি নির্বাচিত এমপি এবং ওনার সঙ্গে কিন্তু ওপারেরও এলাকার কিন্তু একটি সংযোগ বা যোগাযোগ বা রাজনীতি করতে গেলে যেটি আছে, ওপারেরও সীমান্তের যারা থাকেন তাদেরও কিন্তু একটি রাজনৈতিক সহাবস্থান থাকে সীমান্তে যেটি থাকে, এটি একটি বিষয়। সেইখানে কিন্তু তার এলাকার কিন্তু প্রতিপক্ষ রয়েছে। এটি প্রতিপক্ষটা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে আর একটি ব্যবসায়িক প্রতিপক্ষ। আর যেহেতু এলাকাটি সীমান্তপূর্ণ এবং এই এলাকাটি হলো চোরাকারবারিদের একটি রুট এবং অপরাধপ্রবণ এলাকা, এবং সীমান্তের অপরাধপ্রবণ এলাকাগুলির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এরিয়া এই শার্শা থেকে দৌলতপুর সীমান্ত। এই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু বিজিবির টহল সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু এই অপরাধগুলি ঘটে যায়। আর এই অপরাধগুলির মধ্যে সবচেয়ে যেটি বড় বিষয় হচ্ছে হুন্ডির টাকাটা কিন্তু এই হুন্ডির টাকা, হুন্ডিতে ব্যবসা করতে গেলে এটির কোনো লিখিত কাগজ থাকে না।
সবচেয়ে যেটি বিষয় যে কোনো এভিডেন্স থাকে না, মুখের কথার উপরে টেলিফোনে বা মেসেজে এগুলি আদান প্রদান হয়। দুই দেশের মধ্যে, দুই দেশেরই হুন্ডি কারবারি যারা থাকে তাদের মধ্যে এই যোগাযোগ হয়। টাকা থেকে রুপি, রুপি থেকে টাকা, ডলার, এইভাবেই ব্যবসায়িক লেনদেন হচ্ছে। ওপার থেকে এপারে চলে আসছে, এপার থেকে ওপারে চলে যাচ্ছে, যেটি বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বা বলা হয়ে থাকে যেটি অবৈধ ট্রানজেকশন, যেটির কোনো ব্যাংকিং কোনো চ্যানেলে এটির কোনো ট্রানজেকশন হয় না। তো এটির একটি দ্বন্দ্ব রয়েছে, কারণ হুন্ডির এই ব্যবসার সিন্ডিকেটটা কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে, সেই এলাকাটি কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সেটি দিয়ে সবচেয়ে বেশি হয়। এটি গোয়েন্দা সংস্থা বা আমরা যারা পুলিশের সঙ্গে কাজ করি তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটি আমরা নিশ্চিত হতে পারি যে ওই এলাকাটি এই হুন্ডির একটি নিরাপদ জোন। আর আরেকটি বিষয় হচ্ছে যে স্বর্ণের পাচার রুট, যেমন বিমানযোগে ঢাকায় যখন স্বর্ণ যখন মিডল ইস্ট থেকে যখন আসার পরে ঢাকা থেকে এই রুটটা নিয়ন্ত্রিত হয় কয়েকটা স্লটে। ঢাকা থেকে কিভাবে যাবে, পদ্মার ওপারে পার হবে কিভাবে, এরপরে সেটির মূল সেন্টার হয় ঝিনাইদহ থেকে কিন্তু নির্ধারিত হয় যে কোন পকেট গেট দিয়ে এই গোল্ডের চালানটি প্রবেশ করবে ওপারে। কারণ ম্যাক্সিমাম গোল্ডের কিন্তু ইউজার কিন্তু আমরা নই, আমাদের বাংলাদেশিরা না, এটি ইউজার ম্যাক্সিমামই আমাদের প্রতিবেশী দেশ, তাদেরই গোল্ডের চাহিদাটা বেশি এবং সে কারণে গোল্ডের কিন্তু এই রুট নিয়ন্ত্রণ নিয়ে খুনোখুনির ঘটনাও কিন্তু বহু ঘটেছে। জি, শিপা একজন দর্শক আছে, আমরা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি, আমার প্রশ্ন হলো, একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য বন্ধু প্রতিমদের বলা হয় ভারতকে, সেই ভারতের চিকিৎসার জন্য গেল, ভারত সরকারের তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা কার বর্তায়? যেহেতু তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু ভারতের চিকিৎসার জন্য গিয়েছেন, সেক্ষেত্রে আবার তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার, এটা বলবেন। আর সব মিলিয়ে আমি বলতে চাই, ভারতের মতো একটি জায়গায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওই প্রাণে গিয়ে তাকে খুন করা হলো? আপনারা সিটি ক্যামেরার কথা বলছেন, যখন লোকটি পৃথিবীর দিকে চলে গেল এটা কাজে লাগবে, কিন্তু তার আগে আমার প্রশ্ন, সে দেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি এতই দুর্বল যে সেখানে গিয়ে তাকে খুন করে নির্বিঘ্নে তারা পালিয়ে গেল? সব মিলিয়ে বিষয়টি কিভাবে দেখছেন? জি জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। রাজা ভাই, আপনার কাছে যেতে চাই যে প্রথম বিরতির সময় একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে গাজী গোলাম মোস্তফার মৃত্যু নিয়ে ভারতে, সেটা আসলে ঘটনাটা কি ছিল? সেটা ছিল উনি ট্রাভেল করছিলেন, দ্যাট ওয়াজ ইন 1976। উনি ট্রাভেল করছিলেন, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তার উপর বেস করে একটা অপঘাতের মৃত্যুর জন্য একটা আনন্যাচারাল ডেথ কেস হয়, সেখানে এটা অ্যাক্সিডেন্ট হিসেবেই জিনিসটাকে ডিটারমাইন করা হয়। এখানে কিন্তু অন্য কোনো ওনার কোনো ওরকম রোল ছিল না, বা ওই দেশে হাইওয়েতে ওরকমভাবে কোনো একটা অ্যাক্সিডেন্ট মার্ডারে কনভার্ট হবে এবং আজকে যেই ঘটনাটার জন্য আমরা এখানে সবাই স্টুডিওতে আছি তার সাথে লিঙ্ক করা যাবে ওরকম কোনো সিচুয়েশন না। ওটা একটা নিছক একটা অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্টে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন গণপ্রতিনিধি অথবা কোনো সরকারি বিভিন্ন আমলা, বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ের লোকরা এবং পলিটিশিয়ানরা বিভিন্ন দেশে বিভিন্ন কিছু হয়েছে। আপনারা জানেন, যদি কেউ অপারেশনে গেল, আমাদের এখানে অনেকেই সিঙ্গাপুরে মারা গেছেন, হসপিটালে মারা গেছেন, বাট নট নেসেসারিলি এগুলো কনভার্ট করা গেছে। আমাদের এখানে থাইল্যান্ডে মারা যাচ্ছেন, অনেক চিকিৎসা করতে যেয়ে তখন মারা যাচ্ছে না। আমরা যেই জিনিসটার জন্য আছি, এই জিনিসটা আসলে পুরো একটা টোটাল নতুন একটা সেগমেন্ট। বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট, সিটিজেন অফ বাংলাদেশ। মেম্বার অফ পার্লামেন্ট বলে আমরা ওনাকে একটু অন্যরকমভাবে দেখছি। উনি বাংলাদেশ থেকে ভ্যালিড ভিসা, পাসপোর্ট এবং রেকগনাইজ বর্ডারের মাধ্যমে উনি এখান থেকে ওই দেশে যান। উদ্দেশ্য বলে গেছেন চিকিৎসার জন্য উনি কী কী স্টেপ নিয়েছেন সেটাও এখন পর্যন্ত ভারত সরকার বা ওনার পরিবারের থেকে বা ওনার ক্লোজ পার্সন থেকে আমরা কিছু জানতে পারি নাই। অ্যাট দ্য সেম টাইম উনি যখন মিসিং হয়ে গেলেন, মিসিংয়ের পরেও আমরা কিন্তু বাংলাদেশে কোনো অফিসিয়াল কমপ্লেন
লিগ্যাল দেখি নাই। এবং ইন্ডিয়াতেও যখন ডিপ্লোম্যাটিকভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করা হয় তখন কিন্তু ফার্স্ট টাইম ওরা ইনভেস্টিগেশন করা শুরু করে অন দ্য বেসিস অফ এ জিডি, যে ওইখানকার একটা বেসিক কমপ্লেনের উপর বেস করে ওরা খুঁজতে খুঁজতে এসে বডি না পেয়েই ওরা আলামতের উপর বেস করে ডিক্লেয়ার করে দিল যে সামওয়ান ইজ ডেড বা ওনাকে মারা হয়েছে। এবং এইটার উপর বেস করে এখন একটা ইনভেস্টিগেশন চলছে। আর ওই ইনভেস্টিগেশন চলার সময় বাংলাদেশে একটা কিডন্যাপের কেস হয়েছে, ওনার পরিবার থেকে বিচারের দাবি করা হয়েছে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পরিকল্পিত মার্ডার অথবা এই মার্ডারের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। আনলেস অ্যান্ড আদারওয়াইজ যেইখানে এই ঘটনাটা ঘটে এবং সেই দেশে যেই ওদের প্রচলিত আইন এবং ওদের ইনভেস্টিগেশন অ্যানালাইজ না করে আমরা কোনো কনক্লুসিভ তথ্য পাচ্ছি, আমার মনে হয় একটা মার্ডারের উপর বেস করে বিভিন্ন কনস্পিরেসি, বিভিন্ন তথ্য উপাত্ত, ওই ওনার বর্ডারিং ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল টানা হেচড়া আছে, কেস কাউন্টার কেস আছে, সেইগুলো আনাটা ইজ নট রাইট। আমরা এমনও দেখতে পারি যে আসলে ইন্ডিয়ান পুলিশ, দ্যাট মিনস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন পর্যন্ত যা তথ্য দিল সেটা আগামীকালকে সকালবেলা কুড বি রং অ্যাজ ওয়েল। যিনি কোথা থেকে চলে আসলেন অ্যান্ড হি ইজ নট দ্য সেম ম্যান যিনি ওই হোটেলে ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। নিউ টাউনটা কিন্তু তুলনামূলক নতুন একটা জায়গা, ব্যারাকপুরটা কিন্তু একটা নতুন অনেক পুরনো একটা জায়গা, সেখানকার সোশ্যাল ডেমোগ্রাফিটাও ঠিক অন্যরকম। সেখানে সাধারণত বাংলাদেশি লোক যে ওইখানে বসবাস করে না। সো ওইখানে এমপি একটা টাউনশিপের মধ্যে অনেকগুলো অ্যাপার্টমেন্টের মধ্যে একটা বাসায় ছিল, সেখানে ওনারা কিছু আলামত পেয়েছেন। সেই আলামতের ব্যাপারেও ওয়েস্ট বেঙ্গল সরকার এখন পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু বলে নাই। দিল্লি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ওরা যখন এটার উপর ইনভেস্টিগেশন করছে এবং ওদের ইনভেস্টিগেশনে যখন এটা মার্ডার হিসেবে প্রেডিক্ট করা হয় তখন কিন্তু এই জিনিসটাকে আপনার সম্পূর্ণ আমাদের দেশের প্রচলিত আইন এবং গণমাধ্যমে যে তথ্য উপাত্ত আছে তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে আপনাদের দেখতে হবে। কারণ ইন্ডিয়ায় মার্ডার কেসের এবং চাঞ্চল্যকর মার্ডার কেসের ইনভেস্টিগেশন আর আমাদের ইনভেস্টিগেশন আকাশ পাতাল তফাৎ। ওদের ইনভেস্টিগেশনটা কিন্তু এখন সম্পূর্ণ আপনার সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটির উপর বেস করা হয়ে গেছে। ওরা চুল নিয়ে যেভাবে অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিসটা একেবারে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট পর্যন্ত যেভাবে এটাকে সেগমেন্টগুলোকে ভাগ করা হয় সেই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু আমাদের এখানে করা হয় না। তারপর আপনি বলছেন যে এই ধরনের স্পর্শকাতর ঘটনা তদন্তের জন্য ইন্ডিয়ান পুলিশ অনেক অ্যাডভান্স। Oh yes, definitely they are much more advanced than Bangladesh or any other country in the subcontinent. কারণ ইন্ডিয়াতে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এটা বলতে হবে ইন্ডিয়ান ক্রাইম সিন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ক্রাইম সিন। আমাদের সাথে আমাদের ভাই আছেন, ওনারা ক্রাইম রিপোর্টার। ইন্ডিয়াতে আপনার মনে আছে একটা আপনাকে তথ্য দেই, সেটা হচ্ছে আমাদের ওই যে আপনার দাউদ ইব্রাহিম এবং ছোটা রাজন, ওনারা যখন একজনের কনফ্লিক্টিং ছিল তখন ব্যাংককে একজন যে একটা হোটেলে ছিলেন, অ্যাম্বাসেডার হোটেল, সেই অ্যাম্বাসেডার হোটেলের মধ্যে উনি রাতেবেলা ওই অনলাইনে ফুড অর্ডার করেন, টেলিফোন করে ফুড অর্ডার করেন। পিৎজা ডেলিভারি বয় হিসেবে মার্ডারাররা যে ওই রুমের মধ্যে ওনাকে মার্ডার করার চেষ্টা করে, কিন্তু দাউদ ইব্রাহিম উল্টো ওদের তিনজনকে খুন করে, কিলিং মিশনের খুন করে ওখান থেকে চলে যায়। আর কিলিং মিশনে যারা আসে তারা কিন্তু সবাই ইন্ডিয়ান ছিল। ওই ট্রায়ালটা কিন্তু থাইল্যান্ডে হয়, কিন্তু এটা টোটাল ইনভেস্টিগেশন ব্যাকআপটা ইন্ডিয়া থেকে যায়, বিকজ দে কুড নট লোকেট। থাইল্যান্ড তখনও এরকমভাবে এই কনস্পিরেসির মধ্যে ঢুকে একটা মার্ডারকে উদ্ঘাটন করার মতন ওই ক্যাপাসিটিটা থাইল্যান্ডের ছিল না। সো আমি মনে করি সিন্স ইটস এ ইউনিক সার্কামস্ট্যান্স, এখন পর্যন্ত আমি এটা অ্যাজ এ আইনজীবী, অ্যাজ এ প্র্যাকটিসিং লয়ার ইন বাংলাদেশ, অলসো used to be practicing lawyer in India, আমি এটাকে মার্ডার বলবো না, unless and otherwise they are conclusively proved যে yes it is murder.
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। শিপু, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একসময় খুব আলোচিত ছিলেন যে হুন্ডি কাজল, তার ঘটনাটা কি ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে বিজ্ঞ আইনজীবী যে সাইদ আহমেদ রাজা ভাইয়ের ওনার একটি এই মামলা কোথায় পরিচালনা করা হবে, তদন্ত করা হবে, সেটির তথ্য ধরেই বলছি যে হুন্ডি কাজল ছিল একসময় দক্ষিণাঞ্চলের এই ঝিনাইদহের কোটচাঁদপুরে খুবই আলোচিত ব্যক্তি। সে 2004 সালের দিকে 2003 সালে তার একজন নারী সহকর্মী বা বডিগার্ড রত্নাকে ব্রিফকেস ভর্তি 12 কোটি টাকা ব্রিফকেস ভর্তি টাকা এটা ধরা পড়ার পরে পুরো ঝিনাইদহতে চাউর হয়ে যায়। তখন সেই সময় হুন্ডি কাজলের কাছে 2,500 কোটি টাকা, 2,500 কোটি টাকা, পুলিশের তদন্তে বলছে যে 2,500 কোটি টাকা থেকে 2,700 কোটি টাকার মতন সে হুন্ডির মাধ্যমে টাকাটা সে আত্মসাৎ করে বিভিন্ন লোকজনের কাছ থেকে। সেই টাকাটা হওয়ার পরে 2004 সালেই কাজল এই বাংলাদেশের আইনেই কোটচাঁদপুরে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে যেটি দেখা যায় তার বিরুদ্ধে অনেক মামলা হয়, প্রতারণার মামলা হওয়ার পর 2007 সালে কিন্তু হুন্ডি কাজল জামিনে বের হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু লাপাত্তা। গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে হুন্ডি কাজল সীমান্তের ওপারেই সব কিছু কলকাঠি সে নাড়ে। তার মানে হুন্ডি কাজল ওপারে 2,500 কোটি টাকা যখন 2003, 4, 5 সালে যখন হুন্ডির মাধ্যমে সে আত্মসাৎ করে এটা যখন পার হয়ে ওপারে চলে যায় এবং 2007 সালে সে জামিনে বের হয়ে ওপারে চলে যায়, সেই মামলাগুলির এখন কি পরিস্থিতি? হুন্ডি কাজলের কোনো সুরাহা হয়নি। 2,500 কোটি টাকা যারা প্রতারিত হয়েছে তারা কিন্তু টাকাগুলি ফেরতও পায়নি। তো বিজ্ঞ যে আইনজীবী সাইদ আহমেদ রাজা ভাই যেটি বললেন যে ইন্ডিয়ান যে প্লেস অফ অকারেন্স কিন্তু পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, এবং এই প্লেস অফ অকারেন্স ধরেই কিন্তু সব কিছুর মামলার তদন্ত, ইনভেস্টিগেশন, বিচার কাজ সব কিছুই হয়। তো হুন্ডি কাজলের সেই 2,500 কোটি টাকার, সেই সময় 2,500 কোটি টাকার এই আত্মসাৎ হুন্ডির, তাকে বলাই হতো দক্ষিণাঞ্চলের ত্রাস হুন্ডি কাজল, সেটিরই কিন্তু সমাধান হয়নি। সেই সময় 2,500 কোটি টাকা মানে আজকে 2024 সালে কত কোটি টাকা হতে পারে? তাহলে এক হুন্ডি কাজলের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। জি শিপ, আপনাকে এখানে থামাচ্ছি। রাজা ভাই, আপনার থেকে একদম জাস্ট 1.5 মিনিটে শুনতে চাইবো যে আজকে তো একটা অপহরণেরও মামলা হয়েছে এখানে, এখন অপহরণের মামলাটার পর এখন পুলিশের এখন কর্তব্যটা আসলে কি হবে? দেখেন, পুলিশের কর্তব্যর ব্যাপারে আসলে আমি আইনজীবী হিসেবে বলাটা ডিফিকাল্ট, তবে আমি এই কথাটা বলতে চাই যে যেখানে আমরা একটা ইউনিক সার্কামস্ট্যান্স পেয়েছি যে বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট যার ব্যক্তিগত অনেকগুলো মামলা পেন্ডিং ছিল বাংলাদেশে এবং যার ব্যাপারে বলা হয়েছে 12 তারিখ থেকে উনি মিসিং, এখন পর্যন্ত ইন্ডিয়ান গণমাধ্যম এবং ওদের পুলিশের 2 লেয়ার অফ দপ্তর থেকে বলা হয়েছে একটা মার্ডার, এবং বাংলাদেশের পদস্থ কর্মকর্তারা যারা পরিকল্পিত মার্ডার বলা হচ্ছে, এই পার্টিকুলার জিনিসটাকে আমরা ভুল আইনি ব্যাখ্যা এবং ভুল আইনি চর্চা করে সাচেস কিডন্যাপের কেস অথবা যে কোনো ধরনের একটা ভুল ইন্টারপ্রিটেশন অফ ল দিয়ে আমরা এই পার্টিকুলার সার্কামস্ট্যান্সটাকে ছোট বা এমন একটা অবস্থায় নিতে চাই না যে 2 দিন বা 10 দিন পর সবাই যেন ভুলে না যায়। এই পার্টিকুলার সার্কামস্ট্যান্সটাকে বাংলাদেশ সরকারের সিন্স বাংলাদেশি ইন্ডিয়াতে ধরে নিলাম তর্কের খাতিরে মার্ডার হয়েছে, এই ব্যাপারে একটা কনসলিডেটেড আইন, বিধি এবং প্রসিজিওর করা উচিত। এটাই হচ্ছে এখন বর্তমানে আমাদের রাইট টাইম, যেখানে দরকার যে আমাদের 2 কান্ট্রির মধ্যে আমাদের যেমন আপনাদের বন্ধি অথবা ক্রিমিনাল বিনিময়ের একটা ব্যাপার থাকে, আমাদের যেন এই ধরনের কেসগুলোতে আমরা যেন ইনভেস্টিগেশন, ট্রায়াল, এইগুলোর ব্যাপারে ক্রস বর্ডার একটা কিছু করা যায়। এটা যদি না করা হয় তাহলে হবে কি, দিস কান্ট্রি উইল মিস অ্যান অপরচুনিটি ফর ব্রিংইং জাস্টিস। আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে কিন্তু আমরা অনেক বের হয়ে আসছি এবং এটা কিন্তু একটা নতুন অধ্যায়। যদিও আমি নির্দয়ের মতন বলছি, কেউ বাবা হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ জনপ্রতিনিধি হারিয়েছেন, আমাদের পার্লামেন্ট বিং সুপ্রিম ওইটা ওনার মেম্বার অফ পার্লামেন্ট হারিয়েছেন তর্কের খাতিরে যদিও বলছি, তবুও এটাকে ভুল খাতে প্রতিবাহিত বা ভুল তথ্য দিয়ে নতুন কোনো
দিক যেন উন্মোচিত না হয়, যেখান থেকে এই মার্ডারটা একটা হারিয়ে যাওয়া মার্ডার কেস হয়। যে আমরা নিশ্চয়ই চাইবো যে এই হত্যাকাণ্ডের রহস্যটা খুব দ্রুতই উন্মোচিত হবে, আমরা সেই প্রত্যাশাই আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি এবং আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি।